অ্যাডাল্ট এ এবং লাস্টে কি বেশি অ্যাডাল্ট সাইটোক্রোম A3। ওকে, তো আমরা সিরিয়ালটা এভাবে মনে রাখবো যে NAD হবে, তারপর FAD হবে, তারপর হচ্ছে কোএনজাইম QH2 হবে, তারপর বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, বেশি অ্যাডাল্ট। ওকে, সো এইভাবে আমরা সিরিয়ালটা সাজাতে পারি। ঠিক আছে, তো এইভাবে হ্যাঁ হ্যাঁ বুঝে নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা এখান থেকে এভাবে করে এই জায়গায় যাবে। ঠিক আছে, মানে NADH থেকে শুরু হবে এবং সাইটোক্রোম A3 তে যায় শেষ হবে। ঠিক আছে, এইভাবে করে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা ট্রান্সফার হবে। হ্যাঁ, এখন কিভাবে হবে এই জিনিসটা আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো। তো আমি তোমাদেরকে যেহেতু প্রথম শুরু করছিলাম শ্বসন থেকে শুরু করলাম, সালোক সংশ্লেষণ পড়লাম, তারপর হচ্ছে শ্বসন শুরু করলাম, তাই না? এটা সম্পর্কে আরো ইন ডিটেলস আমরা যখন ওই খনিজ লবণ পরিশোষণ পড়বো, আজকে পড়বো, তখন দেখবা জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত এই জিনিসটা দেখো, আমি সিরিয়ালটা এভাবে সাজাবো। ঠিক আছে, আচ্ছা, তো মনে করো এভাবে সিরিয়ালটা সাজানোর পরে আমি এভাবে করে সাজাইলাম সিরিয়ালটা, যে NAD FADH2, তারপর হচ্ছে কোএনজাইম QH2, সাইটোক্রোম B C A A3। ওকে, আচ্ছা, এইবার এখান থেকে আচ্ছা গ্রুপে কি একজন লিঙ্ক দাও তো, গ্রুপে যারা বলতেছে যে ভাই লিঙ্ক দিতে, দেখো তো একটু কেউ একজন কপি করে দাও। আচ্ছা, তো এখানে দেখো এই সাইটোক্রোমের মধ্যে, এই মাইক বন্ধ করে রাখো সবার, এই মাইক বন্ধ করে রাখো। আচ্ছা, ওকে, তো দেখো এবার এই যে সাইটোক্রোমের মধ্যে আমি যে ভাগটা করলাম, এখন এখানে অ্যাকচুয়ালি হয় কি, ঠিক আছে, এটা জানতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কাজটা কি হয়। আচ্ছা, তো এটা জানার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, প্রথমে NADH2 আছে বা NADPH2 যেটাই থাকুক না কেন, এইটা থেকে যদি আমরা হাইড্রোজেন ছেড়ে দিই, ঠিক আছে, আমরা যদি হাইড্রোজেন ছেড়ে দিই, আমরা জানি যে ছাড়ন মানে কি, জারণ। ঠিক আছে, তো এটা কি হবে, জারিত হবে। তো দেখো এখানে কি হচ্ছে যে NADH2 এটা কি H2 টা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কি হবে, এটা জারিত হবে। হ্যাঁ, জারিত হয়ে অ্যাকচুয়ালি কি তৈরি করবে, NAD তৈরি করবে, তাই না? তবে দেখো আমি কি বললাম যে NADH2 এটা কি হবে, জারিত হবে, জারিত হয়ে NAD তৈরি করবে, যেখানে হাইড্রোজেন আয়নটা ছেড়ে দিবে। তার মানে এখান থেকে কি হচ্ছে, অ্যাকচুয়ালি হাইড্রোজেন আয়নটা ছেড়ে দিচ্ছে। তাহলে এই যে হাইড্রোজেন আয়নটা ছেড়ে দিল, এই হাইড্রোজেন আয়নটা কোথায় চলে গেল বলতো, এই H2 চলে আসলো কোথায়, এই পরেরটাতে চলে যাবে, তাই না? এবং যেখানে কি হচ্ছে, আমার এই NADH2 টা জারিত হচ্ছে এবং জারিত হয়ে কি তৈরি করতেছে, NAD তৈরি করতেছে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে তাহলে প্রথম ধাপ, প্রথম কাজটা কি হচ্ছে, এই NADH2 NAD তৈরি করতেছে এবং হাইড্রোজেন আয়নটা বের করে দিচ্ছে, তাই না? আচ্ছা, এইবার একইভাবে এখানে এই FAD একইভাবে কি হবে, এই হাইড্রোজেন আয়নটা ছেড়ে দিবে, তাহলে ছেড়ে দিয়ে কি তৈরি করবে, FAD তৈরি করবে। ঠিক আছে, একইভাবে আবার কি কোএনজাইম কিউ এই হাইড্রোজেন আয়নটা ছেড়ে দিয়ে কি করবে, সবগুলো তো জারিত হচ্ছে, এই যে এখানে হাইড্রোজেন আয়নটা আছে এই হাইড্রোজেনটাকে ছেড়ে দিয়ে সেখানে কি হবে, কোএনজাইম কিউ এ রূপান্তরিত হবে। তাহলে এখানে একটু দেখো কি হচ্ছে, যে NADH2 থেকে হাইড্রোজেন আয়ন ছেড়ে দিয়ে NAD তৈরি হচ্ছে, জারিত হচ্ছে। দেন একইভাবে FeDH2 থেকে এই হাইড্রোজেন আয়নটা ছেড়ে দিচ্ছে, মানে হাইড্রোজেনটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে কি হবে, FeD হবে। আবার একইভাবে কোএনজাইম কিউ এটা কি হবে, জারিত হবে এবং জারিত হয়ে কোএনজাইম H2 টা জারিত হয়ে কোএনজাইম কিউ তৈরি করবে। তার মানে লাস্টে এই ধাপের মধ্যে অ্যাকচুয়ালি কি আসলো দেখো তো, এখানে আসলো হচ্ছে আমাদের এই H2 আয়ন। এখন H2 কে আমরা এভাবে লিখতে পারি 2H প্লাস, ওকে, 2H প্লাস প্লাস ইলেকট্রন এভাবে লিখতে পারি, তাই না? তাহলে দেখো এখানে এই যে হাইড্রোজেন আয়নটা ছিল, এবার হাইড্রোজেন আয়নটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2H প্লাস প্লাস ইলেকট্রন। এখন এই ইলেকট্রন আমরা বলছিলাম যে সাইটোক্রোম গুলা শুধুমাত্র কি করতে পারে, ইলেকট্রনকে ট্রান্সফার করতে পারে। এরা কিন্তু এই যে আয়ন যে বলতেছি আয়নটাকে কিন্তু আলাদা করে কোনো মৌলের যে আয়ন গুলা এগুলাকে ট্রান্সফার করতে পারবে না। ঠিক আছে, তাহলে শুধুমাত্র ট্রান্সফার হবে কি, ইলেকট্রনটা ট্রান্সফার হবে। তার মানে এই যে সাইটোক্রোম এরা কি করবে, ইলেকট্রন ট্রান্সফার করবে। তাহলে দেখো এখান থেকে কিন্তু হাইড্রোজেন আয়ন ছেড়ে দিচ্ছে, হাইড্রোজেন আয়ন ছেড়ে দিচ্ছে, হাইড্রোজেন আয়ন ছেড়ে দিচ্ছে, এবং হাইড্রোজেন আয়ন ছেড়ে দিয়ে এখানে কি হচ্ছে, 2H প্লাস এবং প্লাস হচ্ছে ইলেকট্রন। এটা হচ্ছে আমরা জানি এভাবে আমরা আয়ন, এভাবে যদি কোনো কিছু গ্যাস আকারে হয় গ্যাসটাকে আমরা এভাবে ভাঙতে পারি, ভাঙলাম, ভাঙার পরে কি হবে, এই যে 2H প্লাস যেটা, এই 2H প্লাসটা একদম A3 তে চলে আসবে, লাস্ট যে ধাপটা। তার মানে এখানে 2H প্লাসটা চলে আসলো। ওকে, লাস্ট ধাপে 2H প্লাস আসবে। আর এখানে যেটা হবে, এই যে সাইকেলটা, এই জায়গার মধ্যে অ্যাকচুয়ালি কি হবে, সাইটোক্রোম বি থেকে ইলেকট্রন সাইটোক্রোম সি তে যাবে, সাইটোক্রোম সি থেকে সাইটোক্রোম এ তে যাবে, এবং সাইটোক্রোম এ থেকে সাইটোক্রোম A3 তে যাবে। তাহলে দেখো কি হচ্ছে, এখানে শুধুমাত্র ইলেকট্রনটা ট্রান্সফার হচ্ছে, এবং কয়টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, একটি ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে।
কিভাবে হচ্ছে সেটা আবার দেখাবো। তো আপাতত মনে রাখো যে এখানে এই যে আয়রন গ্যাসটা, হ্যাঁ বলো, রূপান্তরিত হয়। হুম, হ্যাঁ, না এখানে এখানে অ্যাকচুয়ালি কি দেখো তো, কোএনজাইম কিউ H2 ছিল, কোএনজাইম H2, এখানে কি H2 টা পুরোটাই বের হয়ে যাবে, তাই না? এখন কোনো গ্যাসকে যদি আমরা ভাঙাতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 2H প্লাস প্লাস ইলেকট্রন, বুঝতে পারছো? আচ্ছা, আমরা ওটাকে এভাবে ভাঙাই দিছি। তো ভাঙাই দেওয়ার পরে এই যে 2H প্লাস, এটা অ্যাকচুয়ালি চলে আসলো একদম লাস্ট ধাপে, ঠিক আছে, মানে সাইটোক্রোম A3 তে আসলো। এখানে আর কি ডাইরেক্ট এখানে আসবে? হ্যাঁ মানে ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে। এটাও বিশেষ প্রক্রিয়া আছে, এটাও দেখাবো তোমাদেরকে। আমি আচ্ছা তোমাদেরকে দাদা, আগে এ ছবিটা থ্রিটা ওটা দেখাচ্ছিলাম। কি লিখছেন বোঝা যাচ্ছে না, লাস্টে এ আচ্ছা, এই থ্রিটা লাস্টের দিকে আসলে ছোট করে লিখছি, এখানে হচ্ছে এ সাইটোক্রোম এ, তারপর হচ্ছে সাইটোক্রোম A3, ঠিক আছে। আমি এগুলো ছবিটা আবার দেখাচ্ছি, ঠিক আছে। আপাতত খালি জাস্ট এই জিনিসটা মনে রাখলে তোমাদের যে পরবর্তীতে যে কমপ্লেক্স ছবিটা দেখাবো, ওই কমপ্লেক্স ছবিটা বুঝতে ইজি হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এমনি বলে দিচ্ছি যে এখানে NADH2, FADH2, কোএনজাইম QH2, তারপর সাইটোক্রোম B, সাইটোক্রোম C, সাইটোক্রোম A, সাইটোক্রোম A3, ঠিক আছে, এভাবে লেখা। তো দেখো এইবার তাহলে হাইড্রোজেন আয়নটা একদম লাস্ট ধাপে চলে আসলো, মানে সাইটোক্রোম A3 তে আসলো, আর ইলেকট্রনটা সাইটোক্রোম B, C, A, A3 হয়ে চলে আসলো কোথায়, সাইটোক্রোম A3 তে। এইবার যেটা হবে দেখো, এখানে সাইটোক্রোম A3 তে কি আছে, ইলেকট্রন আছে, আর উপরে কি আছে, 2H প্লাস আয়ন আছে, আর বাহির থেকে আসবে হচ্ছে হাফ O2 অক্সিজেন। এই যে এই তিনটা জিনিস মিলে তৈরি করবে হচ্ছে পানি, ঠিক আছে। এই তিনটা জিনিস মিলে তৈরি করবে কি, পানি। তাহলে দেখো কি বললাম, এখানে যে হাইড্রোজেন আয়নটা আছে, এই আয়নটা চলে আসলো একদম শেষ ধাপে, এবং সেখানে কি ইলেকট্রনটাও আসলো হচ্ছে কি সাইটোক্রোমের মাধ্যমে, এবং বাহির থেকে আসতেছে হচ্ছে অক্সিজেন। তাহলে এই তিনটা মিলে তৈরি করলো কি, পানি, ঠিক আছে। এবং যেই ধাপটা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখো আমি তোমাদেরকে শ্বসনে বলছিলাম, শ্বসনের 4 নম্বর ধাপ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এবং যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সবচাইতে লাস্ট যে প্রক্রিয়াটা যেখানে হয়, সেটা হচ্ছে সাইটোক্রোম A3 তে হয়। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে, এটা একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় প্রান্তীয় শ্বসন। কি বলা হয়, প্রান্তীয় শ্বসন। কেন প্রান্তীয় শ্বসন বললাম, কারণ এটা হচ্ছে শ্বসনের সর্বশেষ ধাপ, এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেহেতু সর্বশেষ ধাপ, তার মধ্যে আবার সর্বশেষ ধাপ কোনটা, সাইটোক্রোম A3, এই জন্য এটাকে বলা হয় প্রান্তীয় শ্বসন, ঠিক আছে। তাহলে প্রান্তীয় শ্বসনে কি তৈরি হয়, প্রান্তীয় শ্বসনে তৈরি হয় হচ্ছে পানি। কার মাধ্যমে তৈরি হয়, আমরা জানলাম যে এখানে যে হাইড্রোজেন আয়নটা আছে, এই হাইড্রোজেন আয়নটা এখানে চলে আসে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়, এবং এখানে ইলেকট্রন এবং এই হাইড্রোজেন আয়ন এবং বাহির থেকে আসা অক্সিজেন, এই সবকিছু মিলাই তৈরি হচ্ছে পানি, তৈরি হচ্ছে। আচ্ছা, তো এই জিনিসটা বললাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বেসিক একটা জিনিস, যেটা যদি বুঝতে পারো তাহলে আমি কমপ্লেক্স ছবিটা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তার আগে এখানে আরেকটা জিনিস একটু জানতে হবে, এখানে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মেইন কাজ কি, তোমাদেরকে আগে বললাম যে মেইন কাজ হচ্ছে এটিপি তৈরি করা, ঠিক আছে। মানে আমি NADH2 কে ভেঙে এটিপি তৈরি করব, এটা হচ্ছে আমার মেইন কাজ, মানে আমার টাকাতে কনভার্ট করতে হবে। এখানে কোন জায়গায় টাকা কনভার্ট হয়, প্রথমে এই ধাপটা যদি বলি, এই ধাপের মধ্যে এই ADP প্লাস ইনঅর্গানিক ফসফেট, আমরা জানি এটাকে বলা হয় হচ্ছে যে এর সাথে যদি একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, তখন তাকে আমরা বলি কি, ফটোফসফোরাইলেশন, তাই না? ফটোফসফোরাইলেশন, কেন ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন মানে ফসফেট যুক্ত হবে, আর ফটো কেন, কারণ আলোক মাধ্যমে বা আলোক পর্যায়ে যুক্ত হবে। তো এই জন্য অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যদি একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, তাহলে দুটা মিলে কি তৈরি করবে, ATP বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করবে, তাই না? তার মানে এখানে একটু মনে রাখা লাগবে যে NADPH2 আর FADH2 এর মাঝখানে একটা এটিপি তৈরি হবে, ঠিক আছে। এরপরে FADH2 কোএনজাইম QH2 এর মাঝখানে কোনো এটিপি তৈরি হবে না, কিন্তু কোএনজাইম QH2 এবং এই যে সাইটোক্রোম বি, ঠিক আছে, এই সাইটোক্রোম বি এবং কোএনজাইম কিউ এর মাঝখানে একটা এটিপি তৈরি হবে, ঠিক আছে। এর মাঝখানে একটা এটিপি তৈরি হবে। তাহলে কোথায় কোথায় বললাম, NADH2 FADH2 এর মাঝখানে একটা, কোএনজাইম কিউ আর সাইটোক্রোম বি এর মাঝখানে একটা এটিপি তৈরি হবে, ঠিক আছে। এরপরে দেখো এই সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম যে সি এর মাঝখানেও একটা কি তৈরি হবে, এটিপি তৈরি হবে, ঠিক আছে। তো এখানেও একটা এটিপি তৈরি হচ্ছে। এবং দেখো সাইটোক্রোম সি সাইটোক্রোম এর মাঝখানে কোনো এটিপি তৈরি হবে না, কিন্তু সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3 এর মাঝখানে একটা এটিপি তৈরি হবে। তো যাই হোক, ছবিটা একটু মানে হয়ে গেল। তারপর মনে রাখবো কোথায় কোথায় এটিপি তৈরি হচ্ছে। তাহলে দেখো
প্রথমে তৈরি হচ্ছে কোথায়, NADH2 FeDH2 এর মাঝখানে একটা এটিপি তৈরি হবে, FeDH2 কোএনজাইম QH2 এর মাঝখানে কোনো এটিপি তৈরি হবে না। কোএনজাইম QH2 এবং সাইটোক্রোম বি এর মাঝখানে একটা এটিপি তৈরি হবে, সাইটোক্রোম বি সাইটোক্রোম সি এর মাঝখানে একটা তৈরি হবে, এবং সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3 এর মাঝখানে একটা এটিপি তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা এভাবে করে কিন্তু জিনিসটা হচ্ছে বেসিক জিনিস। তাহলে এখানে আমি মূলত যদি আমি আরেকবার রিক্যাপ করি তাহলে কি হচ্ছে, এখানে আমরা জানি এখানে NADH2 যে হচ্ছে এই H2 হাইড্রোজেন আয়নটা ছেড়ে দিচ্ছে এবং এই হাইড্রোজেন আয়নটা গ্রহণ করতেছে, আবার কি পরেরটা চলে যাচ্ছে, মানে পরেরটা চলে যাচ্ছে মানে সবগুলো অ্যাকচুয়ালি আয়ন আকারে চলে যাচ্ছে। আবার কি FeD থেকে একই রকম ভাবে FeDH2 ভেঙে FeD তৈরি করতেছে, আবার কোএনজাইম QH2 ভেঙে কি হচ্ছে কোএনজাইম Q তৈরি করতেছে। তার মানে সবগুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে পরবর্তীতে আয়ন আকারে আমি ছেড়ে দিচ্ছি এবং সেটা কি 2H+ এবং ইলেকট্রন আকারে যাচ্ছে, এবং 2H+টা একদম লাস্টে A3 তে চলে যায় এবং ইলেকট্রন যেটা থাকে এটা সাইটোক্রোম দিয়ে পাস করে। ঠিক আছে, পাস করে একদম A3 তে আসে লাস্ট ধাপে, এবং এটাকে বলছি আমরা প্রান্তীয় শ্বসন। এবং এই ধাপে অ্যাকচুয়ালি কি তৈরি করে, আমরা পানি তৈরি করা দেখতেছি। এবং এখানে 4টি জায়গায় এটিপি তৈরি হয়, মানে বের হয়ে যায়। সেটা কোথায় কোথায়, একটা হচ্ছে NADH2 এবং FeDH2 এর মাঝখানে, সাইটোক্রোম QH2 এবং সাইটোক্রোম মানে সরি কোএনজাইম QH2 এবং সাইটোক্রোম বি এর মাঝখানে একটা। ভাইয়া সাইটোক্রোম এগুলো কি? আচ্ছা সাইটোক্রোম এগুলা হচ্ছে এক ধরনের পাম্প। ঠিক আছে, যেই পাম্পটা সাইটোক্রোম পাম্প বলা হয় এটাকে, যেই পাম্পটা অ্যাকচুয়ালি কি করে ইলেকট্রন ট্রান্সফার করতে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট করতে হেল্প করে। ঠিক আছে, এই সাইটোক্রোম গুলোর মধ্যে অ্যাকচুয়ালি এটা একটা চেইনের মতো কাজ করে। ঠিক আছে, এই প্রত্যেকটা হচ্ছে একটা চেইনের মতো কাজ করে। এটা কোথায় থাকে, এটা থাকে হচ্ছে, ধরলাম এটা যে একটা কোষ হয়, এটা আমি তোমাদেরকে আবার দেখাবো। যদিও আমরা জানি যে কোষটা হচ্ছে নর্মালি কয় লেয়ার, আমরা জানি কোষটা হচ্ছে নর্মালি এরকম হয়, তাই না? মানে এখানে এরকম একটা লেয়ার হয় যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডি লেয়ার, তাই না? দুইটা লেয়ার হবে, তাই না? তো এরকম একটা লেয়ারের মধ্যে কি করে, আমরা জানি যে ইলেকট্রন কি করে এদিক থেকে এদিকে পাস করে, তাই না? অথবা এদিক থেকে এদিকে বের হয়ে যায়। তো এই বের হওয়ার জন্য ইলেকট্রন কোষের ভিতরে ঢোকার জন্য বা কোষ থেকে বের হওয়ার জন্য এদের মাঝখানে একটা পাম্প কাজ করে। যে পাম্পটা কি করে, এটা মানে কোনো মৌলকে বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে যাইতে সাহায্য করবে। এবং এই জিনিসটা সাহায্য করে, এটা সাহায্য করবে কিভাবে, অ্যাকচুয়ালি ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে। ইলেকট্রন একদিক থেকে ট্রান্সফার হবে এবং তখন একইভাবে এখানে কি হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়ন, ঠিক আছে, এটা কোষের ভিতর ঢুকতেছে। এই জিনিসটা সম্পর্কে ডিটেলস আমরা আজকেই পড়বো, যখন তোমাদেরকে আমি খনিজ লবণ পরিশোষণ পড়াবো তখন। ঠিক আছে, তখন এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আপাতত জাস্ট এই জিনিসটা একটু মনে রাখো যে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম এইচ হচ্ছে। এবং এই সাইটোক্রোম গুলো কোথায় থাকে, এই যে কোষগুলো বললাম এই যে মাঝখানে, এই মাঝখান গুলোতে থাকে হচ্ছে সাইটোক্রোম, এবং এটা কি করে ইলেকট্রন ট্রান্সফারে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা তো এটা মনে রাখলাম। তাহলে এখানে এখানে এটা হয়। এখন আরেকটা জিনিস বলে রাখি, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, এই এনএডি এফইডি এগুলো অ্যাকচুয়ালি যেটা করছে, যেমন দেখো এখানে কিন্তু জারণের হেল্প করতেছে, জারণ করতেছে, তাই না? জারণ যদি না হইতো, ঠিক আছে, তার মানে কি আমাদের এখন এটিপি হচ্ছে কি একদম মানে একটা জিনিস, এবং অনেকগুলো এটিপি মিলে তৈরি হচ্ছে NADH2, তাই না? তার মানে দেখো একটা NADH2 থেকে আমরা 3টা এটিপি পাচ্ছি, একটা FeDH2 থেকে আমরা 2টা এটিপি পাচ্ছি। তার মানে কি আমরা বেশি পরিমাণ শক্তি পাইতে গেলে আমাদের কি দরকার, এই NAD FeDH2 এগুলো দরকার। ঠিক আছে, এবং এই NAD FeD এগুলো এগুলো অ্যাকচুয়ালি আমাদের বডিতে ইনঅ্যাক্টিভেট অবস্থা থাকে। মানে কোনগুলো ইনঅ্যাক্টিভেট অবস্থা থাকে, এই NADটা ইনঅ্যাক্টিভেট অবস্থা থাকে, FeDটা ইনঅ্যাক্টিভেট অবস্থা থাকে, এবং এই জিনিসগুলা পরবর্তীতে NADH2 তৈরি করে ফেলতেছে। যখন NADH2 তৈরি করছে তখন কি অ্যাকচুয়ালি সেটা কি হচ্ছে অ্যাক্টিভেট হচ্ছে, এবং অ্যাক্টিভেট হলে তারা কি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বডিতে শক্তি তৈরি করতেছে। একইভাবে আমাদের বডিতে কিন্তু এটিপি কিন্তু সরাসরি তৈরি হয় না, আমাদের বডিতে ইনঅ্যাক্টিভেট অবস্থায় কিন্তু এডিপি আছে। ঠিক আছে, তখন ওই এডিপি কে অ্যাক্টিভেট করার জন্য আমাদের বডিতে কি আসে, এই যে ফসফেট আসতেছে, এবং এই ফসফেটের সাথে যুক্ত হওয়ার পরে যেটা অ্যাকচুয়ালি শক্তি, সেই শক্তিটা কি এটিপি বলতেছি আমরা। এটিপি কে কিন্তু আমরা শক্তি বলতেছি না, কারণ কি এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেট অবস্থায় আছে। কিন্তু যখন এর সাথে ফসফেট যুক্ত হচ্ছে তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা এটিপি তৈরি করতেছে, তখন এটা কি হয়ে যাচ্ছে শক্তি হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এনএডি এফইডি এগুলো আমাদের বডিতে নর্মালি থাকে, কিন্তু এটা কখন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যখন সেটা NADH2 বা FeDH2 এরকম ফরমেশনে হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে এরা কি করতেছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এরা যে হেল্পটা করতেছে সেটা হচ্ছে এই হাইড্রোজেন আয়নটাকে ছেড়ে দিচ্ছে, হাইড্রোজেনটাকে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এটা ব্যালেন্স করতেছে, ব্যালেন্সে হেল্প করতেছে। তো মনে রাখতে হবে
যে এনএডি কিন্তু অ্যাকচুয়ালি এখানে তৈরি হচ্ছে না, আলাদা করে তৈরি হচ্ছে না। মানে ব্যাপারটা কি, এনএডি থাকবে কিন্তু সেটা অ্যাক্টিভেট হচ্ছে এর সাথে H2 যুক্ত হওয়ার মাধ্যমে। তো এটাই হচ্ছে এদের কাজ। অ্যাকচুয়ালি এটা অ্যাক্টিভেশন হওয়ার মাধ্যমে শক্তি তৈরি করতেছে, এবং বেশি পরিমাণ শক্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদের কি লাগবে, NADH2 লাগবে বা FeDH2 লাগবে। কারণ আমরা জানি যে NADH2 থেকে আমরা ভেঙে 3টা পাচ্ছি, বা FeDH2 থেকে ভেঙে আমরা 2টা ATP পাই, মানে পাচ্ছি। তো এটাই হচ্ছে মূল কারণ। আচ্ছা, আর উৎপন্ন হাইড্রোজেন কি করতেছে, তো এদের কোনো কাজ নাই? এই যে উৎপন্ন NADH হাইড্রোজেন লাস্টে কি তৈরি করছে, আমাদের বডিতে পানি তৈরি করতেছে, এবং এই পানি পরবর্তীতে কি হচ্ছে, প্রশোধনে হেল্প করতেছে। আগের H2 গুলা NADPH2 থেকে যে H2 টা বের হলো, হ্যাঁ, এই H2টা কি হচ্ছে দেখো তো, এই যে Na2H2 থেকে যে H2টা বের হচ্ছে, এই H2টা অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো তো, ট্রান্সফারে হেল্প করতেছে না। তুমি ইলেকট্রন ট্রান্সফার করতে পারবা না যতক্ষণ না আয়নও ট্রান্সফার হচ্ছে। আমাদের এখানে এই হাইড্রোজেন আয়ন থেকেই তো অ্যাকচুয়ালি ইলেকট্রনটা তৈরি হচ্ছে। মানে আমি ইচ্ছা করলেই এখান থেকে, আমাদের আয়ন তো এখানে ছিল না, আয়নটা আসছে কই থেকে, যখন আমরা এটাকে ভাঙাইছি তখন, তাই না? যখন আমরা এটাকে ভাঙাইছি তখন অ্যাকচুয়ালি আয়নটা তৈরি হয়েছে, তাই না? তার আগে তো এটা আয়ন আকারে ছিল না। আমরা ইলেকট্রনটা পাচ্ছি কই থেকে, এই গ্যাসটাকে ভেঙে। তার মানে এই গ্যাসটা যদি না থাকতো তাহলে আমরা ইলেকট্রন পাইতাম না। আর ইলেকট্রন যদি না পাইতাম, আমরা জানি ইলেকট্রন ছাড়া কোনো কিছু শক্তি তৈরি অসম্ভব না। তো ইলেকট্রনের কারণে অ্যাকচুয়ালি দেখো আমাদের এখানে শক্তিটা তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে এর মূল কাজ, যে এই H2 মূল কাজটা হচ্ছে কি, পরবর্তীতে মানে ইলেকট্রনের যোগান দেওয়া, ঠিক আছে? ইলেকট্রনের যোগানটা দিচ্ছে হচ্ছে এই হাইড্রোজেন যে গ্যাসটা আছে, গ্যাসটা, ঠিক আছে? তাছাড়া কিন্তু আমরা কখনোই ইলেকট্রন পাইতাম না। আর ইলেকট্রন যদি না পাইতাম তাহলে আমাদের এই সার্কেলটা বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বুঝতে হবে, ট্রান্সপোর্ট করতে হবে, এটা নামই ট্রান্সপোর্ট সিস্টেম। তখন আমরা ট্রান্সপোর্টই করতে পারতাম না। ট্রান্সপোর্ট যদি না করতে পারতাম তাহলে আমাদের পানিও তৈরি হতো না, আমাদের শক্তিও তৈরি হতো না। তো এটাই হচ্ছে এর কাজ, যে ইলেকট্রনের যোগান দিতে সাহায্য করে, ঠিক আছে? বুঝতে পারছো? যে কোশ্চেন করছো বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমি তো এটা দেখাইলাম, কিন্তু এই জিনিসটা হচ্ছে তোমাদের মনে রাখার জন্য, যেটা বুঝতে হবে যে এটা এভাবে হয়। কিন্তু এই জিনিস পরীক্ষায় দিলে তোমরা পাবা হচ্ছে এক একজন একটা বড় বড় জিরো পাবো, ঠিক আছে? এই জিনিস পরীক্ষায় দিলে কিন্তু হবে না, প্রত্যেকে পাবা কত, তাহলে জিরো। তো এটার জন্য একটা আধুনিক, একটা সুন্দর একটা চক্র দেওয়া আছে, বা সিস্টেম যেটাকে বলতেছিলাম, হ্যাঁ, এই সিস্টেম দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো দেখো আমি কি বললাম, এখন আমি এটা যেটা করবো সেটা হচ্ছে এই সিস্টেমটা কিভাবে কাজ করে। আচ্ছা, তার আগে একটা জিনিস, তাহলে দেখো তো, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের আরেকটা নাম আছে, কিরকম দেখো তো, এখানে কি হচ্ছে, জারিত হচ্ছে না। তো জারণ মানে কি, আমরা বলি না অক্সিডেশন, তাই না? অক্সিডেশন মানে হচ্ছে জারণ। তার মানে এখানে অ্যাকচুয়ালি তুমি দেখো তো কি হচ্ছে, একদম বেসিক জিনিসটা চিন্তা করো, এখানে কি হচ্ছে, জারিত হচ্ছে। সো এটা নাম আমরা বলতে পারি অক্সিডেটিভ। আর এখানে কি ফসফরাস যুক্ত হচ্ছে, সো ফসফোরাইলেশন। এই জন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের আরেকটা নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ কেন? কারণ অক্সিডেশন হচ্ছে, আর ফসফোরাইলেশন কেন, ফসফেট যুক্ত হচ্ছে, সো এই জন্য এটার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে? তাহলে এটাকে কি বা নামে বললাম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস, ঠিক আছে? আরেকটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ কেন? কারণ অক্সিডেশন হচ্ছে। ফসফোরাইলেশন কেন? কারণ ফসফরাস যুক্ত হচ্ছে। এটা মনে রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হয় কোথায়, এটা একটু মনে রাখবা, এটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে তোমাদেরকে বলছিলাম এর আগের যে ধাপটা পড়াইছিলাম, যে তোমার ক্রেবস চক্র, ক্রেবস চক্রটা কোথায় হয়েছিল, মাইটোকন্ড্রিয়াতেই হয়েছিল, তাই না? তার আগে যে ধাপটা পড়ছিলাম সেটা কোথায় হয়েছিল, মানে হচ্ছে এই যে পাইরুভিক অ্যাসিডের জারণ হয়েছিল সাইটোপ্লাজমে, তাই না? এগুলো কিন্তু জানতে হবে যে কোথায় কোনটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে কোথায়, মাইটোকন্ড্রিয়াতে। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া কি শক্তি, পাওয়ার হাউস বলি আমরা, যে শক্তি উৎপাদনের কারখানা। তাহলে এই যে শক্তি উৎপাদন কোথায় হচ্ছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে হচ্ছে। তার মানে এটা মাইটোকন্ড্রিয়াতেই হবে, কারণ এই জন্য আমরা এটাকে বলি পাওয়ার হাউস। তাহলে আমরা কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলি, তোমরা যদি এই ব্যাখ্যাটা দাও ভালো মার্ক পাবা, দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো পাওয়ার হাউস এই কারণেই বলতেছি, কারণ এখানে আমাদের শক্তি তৈরি হচ্ছে, ওকে? আচ্ছা, তো যাই হোক, এখন এই ছবিটা কিন্তু আমরা দেখবো না, এই ছবিটা দিলে কিন্তু আমরা কি পাবো, জিরো পাবো। তো আমরা এখন যেটা করবো, অ্যাকচুয়ালি যেটা শিখতে হবে সেটা একটু দেখবো, ঠিক আছে? যেটা পরীক্ষায় আমরা লিখবো, এটা পরীক্ষায় আসবে। তাহলে পরীক্ষায় যদি এটা করতে চাই তাহলে কিভাবে করবো? হ্যালো, এই শুনতে পাচ্ছ? আগে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটা আগের যে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, বুঝে আগের নেই। যে আগের প্রক্রিয়াগুলোতে প্রথম 3টা প্রক্রিয়া থেকে যে NADPH2 আর FADH2 উৎপন্ন হলো, ওগুলাই কি এখানে এসে ATP তে পরিণত হচ্ছে? হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওই যে হাইড্রোজেন আয়নটা যেটা ওটাতে ট্রান্সফার হচ্ছে, প্লাস এখানে হচ্ছে কি ফসফরাসটা যুক্ত হচ্ছে এই জায়গাটায়, এবং এই জন্য যে বললাম 4টা ধাপে হচ্ছে এটিপিটা তৈরি হচ্ছে, ঠিক আছে?
মানে এখানে আলাদা করে মানে দেখা যায় যে ওই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি ইলেকট্রনের আধিক্য বেশি থাকে, এই জন্য ওখানে ওইসব জায়গায় দেখা যাচ্ছে যে ইলেকট্রনটা ট্রান্সফার হচ্ছে একদিক থেকে আরেকদিক থেকে হচ্ছে শক্তি তৈরি হচ্ছে, এবং শক্তিটা তৈরি হচ্ছে কিভাবে ওই ফসফরাস যুক্ত হওয়ার মাধ্যমে। এই জন্য এটাকে বলতে হচ্ছে ফসফোরাইলেশন, নামটা এই জন্যই ফসফোরাইলেশন, যে ফসফরাস যুক্ত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা এই চিত্রটা একটু দেখি এখানে অ্যাকচুয়ালি কি হয় দেখো। আচ্ছা প্রথমে কোথায় চ্যাপ্টার হলো বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, না, এটা ভুল করা যাবে না, 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 এটা হচ্ছে কি, এটা এইভাবে করে বলি না আমরা, ওইটা হচ্ছে আলাদা বিষয়, ওটা হচ্ছে আমরা ধরে নিই যে এনএডি থেকে হচ্ছে ওইভাবে তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে একটা পুরো সার্কেল, পুরো একটা সাইকেল। ঠিক আছে, এটা হচ্ছে পুরো সাইকেল। এটা যে চারটা তৈরি হচ্ছে এটা আলাদা, কিন্তু এখানে এফিডিএস টু আছে তাই না। এটা হচ্ছে একটা সাইকেলের ক্ষেত্রে, পুরো একটা সাইকেলের ক্ষেত্রে হচ্ছে এটিপি গুলো এইভাবে তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, সাইকেল। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা জায়গায় আরো বেশি এটিপি তৈরি হতে পারে, ঠিক আছে। কিন্তু আমি যে সাইকেলটা দেখালাম যে এইসব জায়গা থেকে, এইসব চেইন থেকে অ্যাকচুয়ালি এটিপি বের হবে, আমি এটা দেখালাম যে এই জায়গাটা এখানে একটা এটিপি বের হবে, কিন্তু আরো এটিপি বের হতে পারে। ঠিক আছে, এখান থেকে অ্যাকচুয়ালি আরো এটিপি বের হতে পারে, কিন্তু তুমি চাইলেই এই এফিডিএইচ টু আর কোএনজাইম কিউএইচ টু এর মাঝখানে এটিপি বের করতে পারবে না। এটার জন্য বলা হয়েছে এভাবে, ঠিক আছে, যে আমরা মনে রাখবো এটা যে এইসব জায়গা থেকে অ্যাকচুয়ালি এটিপি বের হবে। এটিপি পরিমাণ তো আরো বেশি হবে, ঠিক আছে, এটিপি আরো অনেক বেশি তৈরি হবে, কারণ মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে শুধুমাত্র একটি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নাই, আরো অনেক আছে। ঠিক আছে, খালি আমরা মনে রাখবো এই ছবিটা যে এই সব জায়গা থেকে এটিপি বের হবে। বুঝতে পারছো? আচ্ছা ওকে, তাহলে দেখো এইবার যে জিনিসটা আমরা দেখবো, হ্যাঁ 3 মিনিট, 3 মিনিট আছে, হ্যাঁ এটা অবশ্য ঠিক। তাহলে কি আমি কাইটা আবার নতুন একটা লিঙ্ক দিবো? তাই করেন। আচ্ছা তাহলে একটা কাজ করি, তাহলে এই লিঙ্কটা থেকে সবাই লিভ না, আমি আবার তোমাদেরকে একটা নতুন লিঙ্ক দিচ্ছি। ঠিক আছে, তো যাই হোক এখন তাহলে ওইটা তো আমরা দেখলাম, আগেরটা তো আমরা দেখলাম যে কিভাবে হইলো তাই না। এখন আমাদের যে কাজটা, যেটা পরীক্ষায় অ্যাকচুয়ালি আসে, সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো এটার জন্য জায়গা অ্যাকচুয়ালি একটু বেশ লাগবে, তোমরা একটু কষ্ট করে দেখো। তো দেখো প্রথমে আমি যদি এটাকে এভাবে লিখি যে এন এ ডি এইচ টু, ঠিক আছে, এন এ ডি এইচ টু এভাবে লিখতে পারি, অথবা তুমি যদি চাও এন এ ডি টি এইচ টু লিখতে পারো, এভাবে লিখতে পারো এন এ ডি টি এইচ টু, যাই লেখো না কেন সমস্যা নাই। ঠিক আছে, যেটা লেখো না কেন সমস্যা নাই, তুমি দুই ভাবেই লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার যে কাজটা, আমি জানি যে এখানে অ্যাকচুয়ালি কি হবে, যে এই NADH2 বা FADH2 এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি এখান থেকে হাইড্রোজেন আয়ন আমাদের প্রত্যেকবার হাইড্রোজেনটা ছেড়ে যাবে তাই না। হাইড্রোজেন ছেড়ে যায়, সেই হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি কি করবে, পাস করবে পুরোটা বডিতে তাই না, মানে পুরো এই জায়গাটা পাস করবে। তো দেখো এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই এনএডি থেকে বা NADPH2 যেটাই বলো না কেন কোনো সমস্যা নাই, দুটাতেই হবে, দুটাই বলতে পারবো তুমি। এখানে অ্যাকচুয়ালি দেখো এরকম একটা কাজ হয় যে এনএডি থেকে NADH2 বা NADPH2, এখান থেকে আমি যদি এটাকে এভাবে লিখি যে NAD তৈরি হয় বা NADP তৈরি হয়, একই কথা। ঠিক আছে, NADP তৈরি হয় আমরা বলতে পারি। এবং এখানে যদি আমি এটাকে এভাবে লিখি যে NADH2 থেকে NADP তৈরি হয়েছে, তার মানে আমরা কি জানি যে এই জায়গাটার মধ্যে হাইড্রোজেন আয়নটা কি ছেড়ে দিচ্ছে, মানে হাইড্রোজেনটা ছেড়ে দিচ্ছে তাই না। তাহলে চিন্তা করো তো এই হাইড্রোজেন আয়ন, এখানে যে হাইড্রোজেন আয়নটা যে ছেড়ে দিল, এই হাইড্রোজেন আয়নটাকে একজন গ্রহণ করতে হবে, এবং গ্রহণ করবে কে, গ্রহণ করবে কে, গ্রহণ করবে কি, যে এটা বলতে পারি না যে FAD যেটা আছে, এই FAD এই H2টাকে গ্রহণ করতে পারে তাই না, এবং এই H2 কে গ্রহণ করে সে কি হবে, FADH2 তৈরি করবে তাই না। তাহলে কি করলাম দেখো, যে NADH2 ছিল, এই হাইড্রোজেনটাকে ছেড়ে দিল তাই না, হাইড্রোজেনটাকে ছেড়ে দিল, তাহলে ছেড়ে দিলে সেখানে কি তৈরি হলো, NAD তৈরি হলো। যেখানে এই হাইড্রোজেন যেটা ছেড়ে দিল সেটা আবার গ্রহণ করলো কে, FAD, এবং FAD গ্রহণ করে সেটা কি FADH2 তৈরি করলো তাই না, FADH2 তৈরি করলো, তার মানে কি এ হচ্ছে ছাড়তেছে, আবার এখানে FAD গ্রহণ করতেছে তাই না। তাহলে এরকম একটা ব্যাপার হচ্ছে। তাহলে আমরা এখানে যদি এটাকে এইভাবে বলি, ঠিক আছে, আমরা যদি এটাকে এভাবে না বলে আলাদা করে বলি, আমরা তো এদেরকে ইচ্ছা করলে জারণ বিজারণ এভাবেও ডাকতে পারি তাই না। তাহলে তুমি আমাকে বলো তো, যে কেউ একজন বলো তো, এখানে NADটা কি আর NADH2 এটা কি, মানে কোনটা জারিত হচ্ছে কোনটা বিজারিত হচ্ছে, কে বলতে পারবে যে কোনটা জারিত হচ্ছে কোনটা বিজারিত হচ্ছে?
NDH2 টা হচ্ছে জারিত হচ্ছে। NDH2 টা হচ্ছে জারিত হচ্ছে, আর এখানে FAD টা হচ্ছে বিজারিত হবে তাইলে। বিজারিত হবে। আচ্ছা ঠিক আছে, ওটা বলছে। তো এখন আমরা তাহলে একটু দেখি এটা ঠিক আছে কিভাবে হচ্ছে। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো যে জারণ বিজারণ এটার ক্ষেত্রে আমরা এভাবে মনে রাখতে পারি যে আমরা জানি যে Fe3+ অথবা Fe2+ এভাবে যদি লিখি, ঠিক আছে, তাহলে Fe3+ মনে রাখবো এটা হচ্ছে কি, এটা মনে রাখবো Fe3 হচ্ছে বড়, ঠিক না? তো মনে রাখবো Fe3 এটা হবে কি, জারিত হবে, ঠিক আছে। আর Fe2+, ঠিক আছে, এটা কি হবে, বিজারিত হবে। এটা মনে রাখবো যে Fe3+ তাহলে কি হবে, Fe3+ হচ্ছে জারিত হবে, আর Fe2+ এটা হবে কি, বিজারিত হবে, ঠিক আছে। Fe2+ কি হবে, বিজারিত হবে। এই জিনিসটা একটু মাথায় রেখো, ঠিক আছে, এটা পরবর্তীতে লাগবে। তো যাই হোক, তাহলে এবার দেখো এটা কোথায় কি লাগতেছে সব পরে বলবো, আপাতত দেখো তাহলে এখন কি হবে, এই এই FeDH2 এটা কি করবে, তার হাইড্রোজেনটাকে ছেড়ে দিবে, তাই না? হাইড্রোজেনটাকে ছেড়ে দিয়ে এখানে হাইড্রোজেনটাকে ছেড়ে দিয়ে সেটা FeD হয়ে যাবে, এবং সেই হাইড্রোজেনটাকে গ্রহণ করবে কে, আমরা জানি সেই হাইড্রোজেনটাকে গ্রহণ করবে হচ্ছে আমাদের যে কোএনজাইম কিউ ছিল, তাই না? কোএনজাইম কিউ ছিল, তাহলে কোএনজাইম কিউ সেটাকে গ্রহণ করবে। তাহলে কোএনজাইম কিউটা হবে কোথায়, উপরে। কোএনজাইম কিউ এটাকে গ্রহণ করে কি তৈরি করবে, কোএনজাইম কিউ H2 তৈরি করবে। আর এই H2 টা আবার কি করতেছে একইভাবে, এই H2 তাহলে এখানে কি হবে, এই জিনিসটাকে সে গ্রহণ করবে। তাহলে কোএনজাইম কিউ এই হাইড্রোজেন যেটা ছিল এটাকে গ্রহণ করে কোএনজাইম কিউ H2 তৈরি করতেছে, এবং এই কোএনজাইম কিউ H2 সেটা আবার কি ছেড়ে দিবে, তাই না? তাহলে সেটা ছেড়ে দেওয়ার পরে সেটা অ্যাকচুয়ালি গ্রহণ করবে। এবার তাহলে আসো, তাহলে এটা ছেড়ে দিয়ে এটা এভাবে হবে। তাহলে এইখানে একইভাবে আমরা জানি যে কি হবে, সাইটোক্রোম বি হবে প্রথমটা, তাই না? তো সাইটোক্রোম বি, তাহলে এইবার তাহলে যদি আমরা এতক্ষণ তো বুঝতে পারলাম যে হাইড্রোজেন ছাড়লো, এখন সাইটোক্রোম বি চলে আসছে এখানে, তাই না? চলে আসলো হচ্ছে সাইটোক্রোম বি। মানে সাইটোক্রোম বি এখানে অ্যাকচুয়ালি কি করবে সেটা জানতে হবে আমাদের। দেখো সাইটোক্রোম বি, তাহলে ধরি আমাদের এখানে এটা যদি আমরা ধরি যে এটা জারিত, জারিত অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে জারিত অংশটা। তাহলে দেখো তো এই জারিত অংশটা সেটা কি হচ্ছে, এইটা এখানে যে হাইড্রোজেনটা যে ছেড়ে দিল সেটা গ্রহণ করে সে কি হবে, বিজারিত হবে, তাই না? তার মানে জারিত যে জিনিসটা ছিল সেটা গ্রহণ করে বিজারিত হচ্ছে, তাই না? জারিতটা গ্রহণ করে এখানে বিজারিত হচ্ছে, তাই না? জারিত বস্তু গ্রহণ করে বিজারিত হচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। জারিত বস্তু গ্রহণ করে বিজারিত হচ্ছে, তার মানে তাহলে আমার কিছু বলো তো, তাহলে এবার তাহলে বলো এটা যদি জারিত হয় তাহলে এটা কি হবে, বিজারিত হবে, তাই না? এটা যদি বিজারিত হয় তাহলে এটা কি হচ্ছে, জারিত হবে। তাহলে আমরা এদেরকে সবাইকে জারিত বিজারিত দিয়ে বুঝাতে পারি, ঠিক আছে, অ্যাকচুয়ালি কি কাজটা হচ্ছে। তাহলে এটা যদি জারিত হয় আমরা বুঝতে পারতেছি যে এখানে বিজারিত হবে। তাহলে বিজারিত কারা হবে, ঠিক আছে, বিজারিত কারা হবে, যারা দিচ্ছে তারা অ্যাকচুয়ালি বিজারিত হয়ে জারণ ফরমেশন তৈরি করতেছে, আর যারা জারিত ছিল তারা কি গ্রহণ করে বিজারিত হচ্ছে, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো এটা যদি বিজারিত হয় তাহলে এটা কি হবে, জারিত হবে, তাই না? আমি সবগুলোকে এভাবে লিখতেছি, ওকে। তাহলে এটা কি হবে, জারিত, তাহলে এটা কি, বিজারিত, তাহলে এটা কি হবে, বিজারিত হবে, তাহলে এটা কি হবে, জারিত হবে, তাই না? তাহলে আমরা বুঝতে পারতেছি কারা বিজারিত হবে, যারা হাইড্রোজেন আয়নটাকে ছেড়ে দিচ্ছে, এই যে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে সে কি হচ্ছে, হাইড্রোজেন আয়ন ছেড়ে দিয়ে সে জারিত হচ্ছে, ঠিক আছে। হাইড্রোজেন আয়ন ছেড়ে দিয়ে সে কি হচ্ছে, জারিত হচ্ছে, ওকে। হাইড্রোজেন আয়ন ছেড়ে দিয়ে সে জারিত হচ্ছে, আর সেটা জারিত বস্তু গ্রহণ করে বিজারিত হচ্ছে, সেটা জারিত বস্তু গ্রহণ করে বিজারিত হচ্ছে। এই জিনিস যদি মনে রাখো তাহলে আর এই জিনিস ভুল হবে না, ঠিক আছে। এখন তোমাদেরকে আমি এই যে জিনিসটা বলছিলাম এটা তাহলে এবার এবার এটা খেয়াল করো। তাহলে আমি কি বলছিলাম যে জারিত মানে কি, জারিত মানে Fe3+, জারিত মানে কি Fe3+, আগে বলছিলাম জারিত মানে Fe3+। তাহলে সেই Fe3+, এবার কি আমাদের এবার কাজটা কি, ইলেকট্রনের কাজ। আমি এটা কেন বলছিলাম, কারণ এখান থেকে আমরা জানি আমাদের যে হাইড্রোজেনটা ছিল সেটা 2s+ আয়ন আকারে বের হয়ে যাবে, তাই না? এই 2s+ আয়ন আকারে একদম লাস্ট ধাপে চলে যাবে। আর এখান থেকে যে প্রডিউস, এই যে এখন ইলেকট্রন তৈরি হবে না, দেখো তো চিন্তা করে যে এটা জারিত মানে কি Fe3+, আর বিজারিত মানে কি Fe2+। তার মানে এবার চিন্তা করো তাহলে এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি
যে এখানে হাইড্রোজেন তো চলে যাচ্ছে, এবার সে কি করবে, আমরা জানি যে এটাকে, তাহলে এখন ইলেকট্রনটা কি হচ্ছে, তাহলে এখানে দেখো একইভাবে গ্রহণ করে Fe2+ হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে এটা আবার কি হবে, ছেড়ে কি তৈরি করবে, Fe3+ তৈরি করতেছে। এবং এর পরের ধাপটা কি, সাইটোক্রোম, আমাদের কিছু জায়গা হয় না, সাইটোক্রোম সি ছিল তাই না? তাহলে সাইটোক্রোম সিতে কি হবে, সাইটোক্রোম সিতে একইভাবে এই ধাপটায় কি হবে, এইভাবে করে এখানে তাহলে কি আসবে, বিজারিত অংশটা আসবে তাই না? এখানে বিজারিত অংশটা আসবে, আর এখানে কি হবে, জারিত অংশটা আসবে তাই না? এখানে জারিত অংশটা আসবে। আমি তো এখানে আসলে একটু বড় বড় করে রাখছি, তোমরা একটু ছোট করে রাখবা। এটা জারিত অংশটা আসবে তাই না? তাহলে এবার আমি এখান থেকে একটু দেখাই। তাহলে যদি বলি আমি একটু সাইটোক্রোম বি থেকে যদি আবার একটু দেখাই, যে সাইটোক্রোম বি, আমি সাইটোক্রোম বি থেকে আবার একটু দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো সাইটোক্রোম বি ছিল এখানে তাই না? তো সাইটোক্রোম বি এর আমরা দেখছিলাম যে এখানে ছিল জারিত অংশটা, আর এখানে ছিল হচ্ছে বিজারিত অংশটা তাই না? তো জারিত মানে এখানে ছিল Fe3+, আর বিজারিত মানে হচ্ছে Fe2+। ঠিক আছে? তাহলে এই জায়গাটা কি হবে, আমরা দেখছিলাম যে এই জারিত বস্তুটাতে অ্যাকচুয়ালি এখানে বিজারিত হলো তাই না? এবং বিজারিতটা এখানে কি হচ্ছে, এই যে জারিত হলো, বিজারিতটা কি হলো, জারিত হলো। এখন সেই যে জারিত হলো সেখানে আবার কি হবে, জারিত বস্তু, জারিত বস্তু সেটা আবার কি হবে, এইখান থেকে আমরা জানি যে এখানে বিজারিত হবে তাই না? তাহলে এটা কোন ধাপে হবে, আমরা জানি যে সাইটোক্রোম সি, আমি যে পড়ছিলাম বেবি তারপর হচ্ছে চাইল্ড, তাহলে বিজারিত হচ্ছে। তাহলে বিজারিত মানে কি, বিজারিত মানে হচ্ছে Fe2+, আর জারিত মানে কি, Fe3+। ওকে, জারিত মানে Fe3+। এইবার তাহলে আবার কি করবে, এই বিজারিতটা কি হবে, জারিত হবে তাই না? বিজারিতটা কি হবে, জারিত হবে। আবার একই ভাবে সেম ভাবে এরপরে ধাপটা কি, সাইটোক্রোম এ, আমরা বলছিলাম অ্যাডাল্ট, তাহলে অ্যাডাল্টে কি হবে, একইভাবে সেম জিনিস, একই জিনিস। ঠিক আছে, একইভাবে তাহলে কি হবে, এটা এটা বিজারিত ছিল, তার মানে এটা কি হবে, জারিত হবে, এবং এই ধাপটা হবে হচ্ছে বিজারিত। ঠিক আছে, এটা তাহলে কি হবে, বিজারিত হবে। ওকে, তাহলে বিজারিত হলে সে কি হচ্ছে, আমরা জানি যে বিজারিত মানে কি Fe2+, আর জারিত মানে কি Fe3+। একইভাবে তাহলে এটা এভাবে চলে আসলো, এবার এভাবে করে এটা জারিত হইলো, এবং জারিত হওয়ার পাশাপাশি এবার তাহলে খেয়াল করো আমাদের এবার কাজ কি, এখান থেকে জারিত হচ্ছে, জারিত হয়ে কি করবে, ইলেকট্রন ছেড়ে দিবে না? আমরা জানি যে এখানে মানে এই জায়গাটার মধ্যে তাহলে কি আছে, A3, কি আসবে, সাইটোক্রোম A3 আসবে। তাহলে এবার A3 এর মধ্যে আমি তার একটু লিখি, A3 পরে জারিত ছিল, তাহলে এটা কি হবে, বিজারিত হবে তাই না? আর এটা কি হবে, জারিত হবে তাই না? আচ্ছা, তো একই জিনিস, সেম জিনিস। তাহলে বিজারিত মানে কি, ওই যে আমি বলছি বিজারিত মানে হচ্ছে Fe2+, আর জারিত মানে Fe3+। তাহলে একইভাবে এবার এই 3+টা কি করবে, আবার একইভাবে এখানে সেটা কি বিজারিত হবে, এবং সেই বিজারিত হওয়ার পরে এখানে একটা ইলেকট্রন কি ছেড়ে দিবে না, দেখো তো, এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিবে। এটাই হচ্ছে দেখার বিষয়, ওই যে আমরা বলছিলাম যে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই ছেড়ে দিবে কোথায়, A3 ধাপে। কি হবে, লাস্ট ধাপে কি হবে, লাস্ট ধাপটা হচ্ছে জারিত বস্তু ইলেকট্রন ছেড়ে দিয়ে বিজারিত হবে। আর আমরা কি বলছিলাম যে এখানে এই জারিত বস্তু, এখানে কি হচ্ছে, জারিত বস্তুটা, এখানে জারিত বস্তুটা যেটা ছিল, ঠিক আছে, এই জারিত বস্তুটা ইলেকট্রন যেটা ছিল, ইলেকট্রনটাকে গ্রহণ করে সে বিজারিত হয়েছিল। তার জারিত বস্তু ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হচ্ছে, এবং বিজারিত বস্তু ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হচ্ছে। ওকে, তাহলে একই ভাবে তাহলে এখানে দেখো আমরা কি বলছি, জারিত বস্তু তাহলে ইলেকট্রন কি করতেছে, এখানে গ্রহণ করতেছে। ঠিক আছে, এখানে একটা ইলেকট্রন বলতে পারবো, দুইটা ইলেকট্রন দিয়েও বলতে পারবো, কারণ 2H+ হচ্ছে তো, দুইটা ইলেকট্রন। তাহলে দুইটা ইলেকট্রন দিয়ে কি হচ্ছে, ধরে এই জারিত বস্তুটা ইলেকট্রন গ্রহণ করে এখানে কি হচ্ছে, বিজারিত হচ্ছে। ওকে, বিজারিত হচ্ছে। তাহলে আমরা এভাবে করে একদম লাস্ট ধাপে আসতে পারি। তাহলে এখানে জারিত বস্তুটা কি হচ্ছে, দেখো তো, এখানে জারিত বস্তুটা কি করছে, গ্রহণ করে বিজারিত হচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো একইভাবে লাস্টে, তাহলে লাস্ট ধাপটা কি আসতেছে, লাস্ট ধাপটায় একটা ইলেকট্রন আবার কি ছেড়ে দিছে। এখন এই ইলেকট্রনটাই অ্যাকচুয়ালি পরবর্তীতে ওই যে তোমার যে আমাদের যে ওখান থেকে যে এই জায়গা থেকে যে হাইড্রোজেন আয়নটা ছিল, এই হাইড্রোজেন আয়নটার সাথে অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রন এটা থাকে, আর বাহির থেকে তোমার O2টা চলে আসে, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি তৈরি হয় হচ্ছে পানি। এখন ছবিটা আমি তো এইভাবে দেখাইলাম তাই না, আমি তোমাদেরকে নেট থেকে দরকার ছবিটা আরেকবার একটু দেখাই দিচ্ছি। এই ছবিটা অনেক বড় করে রাখছি, তুমি ছোট করে রাখবা, ঠিক আছে? কিন্তু তার আগে কিছু জিনিস একটু বুঝতে হবে, সেটা কি দেখো। ফার্স্ট অফ অল যে জিনিসটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে কি,
আমরা সবসময় মনে রাখবো যে ছবিটা যদি এভাবে না রাখতে পারো, তাহলে যেটা করবা, মনে রাখবা কয়টা চক্র আছে, একটা, দুইটা, ঠিক আছে? মানে আমি যদি এভাবে করে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা চক্র আছে, ঠিক আছে? টোটাল আছে সাতটা, 1 2 3 4 5 6 7, ওকে? সাতটা ঘর আছে। তো সাতটা ঘর কিভাবে মনে রাখবো? সাতটা ঘরের নিচে থাকবে হচ্ছে বিজারিত। তাহলে এটা যদি মনে রাখতে পারো বিজারিত, তাহলে বাকিগুলো এমনি হয়ে যাবে। এটা বিজারিত মানে এটা জারিত। তাহলে প্রথমটা বিজারিত হলে তারপরটা হবে জারিত, তারপরটা হবে বিজারিত, তারপরটা হবে জারিত, এভাবে, ঠিক আছে? তারপরে বিজারিত, জারিত, বিজারিত, এভাবেই হচ্ছে। এবং সব ক্ষেত্রে খালি একটা জিনিস মনে রাখবো যে NADH2 যদি হয়, এখানে NADH2 হচ্ছে হাইড্রোজেন আয়নটা ছেড়ে দিয়ে NAD তৈরি করতেছে, ওকে? এবং সেই জিনিসটা গ্রহণ করতেছে কি আরেকটা জারিত বস্তু, সেই জারিত বস্তু গ্রহণ করে সে বিজারিত হচ্ছে। তো গ্রহণ করে, জারিত বস্তু গ্রহণ করে কি হবে? বিজারিত হবে। আর বিজারিত বস্তু ছেড়ে দিয়ে কি হবে? জারিত হবে। বিজারিত বস্তু ছেড়ে দিয়ে কি হবে? জারিত হবে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে বিজারিত বস্তু ছেড়ে দিয়ে কি হবে? জারিত হবে, এটা মনে রাখবো। তাহলে আমি দেখো লাস্ট ধাপ তাহলে এভাবে হচ্ছে, দেখো তাহলে ছবিটা, এটা বাম দিকে গেল, এটা উপরের দুইটা নিচে, এটা নিচে দুইটা, তাহলে এটা কি হবে? উপরের দিকে যাচ্ছে। তাহলে দেখো আমাদের এখানে কি আমি বলছি, বিজারিত বস্তু কি করবে সবসময়? বিজারিত বস্তু এখানে যেটা করতেছে যে বিজারিত বস্তুটা ইলেকট্রনটাকে ছেড়ে দেবে এবং সেই ইলেকট্রনটা পানির মাধ্যমে যুক্ত হয়ে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি করতেছে, মানে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে লাস্টে কি করতেছে? পানি তৈরি করতেছে। তাহলে এই ছবিটাকে যদি আমরা তোমাদের বইয়ের আকারে দেখাই, বইয়েরটা যদি দেখাই, আমি তোমাদের একটু বইয়েরটাই দেখাই ফেলি, দাঁড়াও, ঠিক আছে? একটু দাঁড়াও, বইয়েরটা একটু বের করি। একটু দাঁড়াও, বইটা তোমাদেরকে ছবিটা দেখাই একটু। আচ্ছা, এই যে ছবিটা দেখো, এবার ছবিটা একদম ভালো মতো খেয়াল করো, ঠিক আছে? তাহলে এই ছবিটা একবারে দেওয়া আছে। তাহলে আমাদের কাজ কি দেখো তো, NADH2, এই কি বলে ওরা গ্রুপে, আচ্ছা নাবিলা কি বলতেছে গ্রুপে, বারবার এটা আসতেছে কেন? আচ্ছা ও মনে হয় নতুন, ও মনে হয়, ও মনে হয় এই দাঁড়াও, ও মনে হয় নতুন এটা দেখতে পাচ্ছে না। তো এইবার আমি তাহলে কি দেখতে যাচ্ছিলাম, তাই না? আমি যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ছবিটা, ঠিক আছে? এটা একবারে দেওয়া আছে। তাহলে আমরা একটু ভালো মতো খেয়াল করি। আমরা খেয়াল করব আমাদের NAD তাহলে কি হচ্ছে, এই যে হাইড্রোজেন আয়নটা ছিল NADH2, এটা হাইড্রোজেনটাকে ছেড়ে দিচ্ছে এবং সেটা গ্রহণ করতেছে কি FAD, এবং FAD সেটা গ্রহণ করে FADH2 তৈরি করতেছে। তাহলে NADH2 এটা থেকে হাইড্রোজেনটা ছেড়ে দিচ্ছে এবং সেই হাইড্রোজেনটা গ্রহণ করতেছে কে? এই FAD গ্রহণ করতেছে এবং গ্রহণ করে সে কি হচ্ছে? FADH2 হচ্ছে এবং সেটা কি ছেড়ে দিয়ে NAD হচ্ছে। তাহলে এই FADH2 এটা আবার কি হচ্ছে? সে একই ভাবে হাইড্রোজেনটাকে ছেড়ে দিচ্ছে, হাইড্রোজেনটাকে ছেড়ে দিয়ে সে আবার কি FAD হচ্ছে এবং FAD এই হাইড্রোজেন আয়নটা গ্রহণ করতেছে কে? কোএনজাইম কিউ, এবং কোএনজাইম কিউ সেটা গ্রহণ করে, কোএনজাইম কিউ সেটা গ্রহণ করে কোএনজাইম QH2 হচ্ছে এবং কোএনজাইম QH2 সেখান থেকে কি হচ্ছে? এই হাইড্রোজেন আয়নটাকে 2H+ এভাবে ছেড়ে দিল, কারণ আমরা জানি সাইটোক্রোম দিয়ে শুধুমাত্র কি করতে হবে? ইলেকট্রন ট্রান্সফার করতে পারবে। সো 2H+ আকারে চলে গেল। আর এখানে এটার জন্য 2S এর জন্য দুইটা ইলেকট্রন বের হলো, এই যে দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রন আমরা কি জানি? জারিত বস্তু গ্রহণ করে বিজারিত হবে, এটা খালি মনে রাখবা। জারিত বস্তু গ্রহণ করে বিজারিত হয় আর বিজারিত বস্তু ছেড়ে দিয়ে জারিত হয়, ঠিক আছে? বিজারিত বস্তু ছেড়ে দিয়ে জারিত হয়, এই জিনিসটা যদি মনে থাকো তাহলে আর কোনো সমস্যা নেই। জারিত বস্তু ইলেকট্রন গ্রহণ করে কি হয়? বিজারিত হয়। আর বিজারিত বস্তু ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হয়। তাহলে জারিত বস্তু ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হলো, আর বিজারিত বস্তু ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হলো। তাহলে এই ছাড়া বস্তুটা সেটা গ্রহণ করবে কি? আমি বলছি যে জারিত বস্তু কি হয়? ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। এই যে আরেকটু ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হলো। আবার বিজারিত বস্তু ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হয়, বিজারিত বস্তু ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হইলো। তাহলে এই যে ইলেকট্রন ছেড়ে দিল, সে তাহলে আমি কি বলছি? ছেড়ে দেওয়া জিনিস গ্রহণ করবে কে? ছেড়ে দেওয়া জিনিস গ্রহণ করবে হচ্ছে জারিত বস্তু। তাহলে ছেড়ে দেওয়া জিনিস গ্রহণ করলো কে? জারিত বস্তু, ঠিক আছে? তাহলে দেখো এই ছেড়ে দেওয়া জিনিস গ্রহণ করলো কি? জারিত বস্তু। এই জারিত বস্তু গ্রহণ করে সেটা বিজারিত হবে এবং বিজারিত বস্তু সেটা ছেড়ে দিয়ে, বিজারিত বস্তু যেটা ছেড়ে দিয়ে কি হবে? জারিত হবে। তাহলে ছেড়ে দেওয়া জিনিস তারা আবার গ্রহণ করবে কে? জারিত বস্তু। জারিত বস্তু গ্রহণ করে বিজারিত বস্তু আসলো এবং বিজারিত বস্তু সেটা কি করবে? ওই যে বিজারিত বস্তু
কি করবে? এই বিজারিত বস্তু কি করবে বলছিলাম, যে বিজারিত বস্তু ছেড়ে দিবে। তাহলে এই যে বিজারিত বস্তু ছেড়ে দিয়ে জারিত হলো, আর এই যে ছেড়ে দেওয়া যে ইলেকট্রনটা ছিল, সেই ইলেকট্রনটা আগের থেকে থাকা আসা যে তোমার হাইড্রোজেন আয়ন, সেটার সাথে বাহির থেকে পানি মানে অক্সিজেন, বাহির থেকে আসা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেললো? পানি তৈরি করে ফেললো। ঠিক আছে, পানি তৈরি করে ফেললো। এই জিনিসটাই হচ্ছে মেইন জিনিস। এবং এখানে আচ্ছা ভাইয়া, এখানে ভাইয়া জারিত বিজারিত এটা যে উপর নিচে উল্টা পাল্টা করলে কি তাহলে কি প্রবলেম হবে? মানে কি চিহ্নটা ঠিক রাখলাম? উল্টাপাল্টা তুমি করতে হলে তোমার তাহলে পুরো জিনিসটাকে উল্টাপাল্টা করতে হবে, মানে তখন তোমার এই NADH টাকে লিখতে হবে উপরে, ও ওটাকে ভাঙায় পড়ে আচ্ছা। লিখতে হবে। মানে ছবিটা উল্টে যাবে পুরো, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এই বইটা আমার হ্যাঁ, বইও নাই, হ্যাঁ, খুঁজে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, এটা কারণ আছে, এটা না থাকার কারণ আছে। তোমাদের বইয়ে না ছবিটা, এই আমি ছবিটাই দিছে, পুরাই ফেলে দিছে। দিয়েছি ঠিক আছে, গ্রুপে দিয়ে দিছে, তো। গ্রুপে দিছে, ঠিক আছে, গ্রুপে দিছে, ওই যে মাহি দিছে, ঠিক আছে। তো যাই হোক, এই ছবিটা কিন্তু লাগবে। এবং দেখো এখানে একটা জিনিস, এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ছবি। এবং তাহলে আমি বলছিলাম কোথায় কোথায় এটি বের হবে, তাহলে দেখো যে বলছিলাম ওই ছবিটা, এটি বের হবে কি, এই ধাপে বের হবে একটা, ওই যে NAD FADH2 মাঝখানে হবে একটা, তারপর কি কোএনজাইম QH2 আর সাইটোক্রোম বি এর মাঝখানে একটা বের হবে, এই যে একটা বের হচ্ছে। তারপর কি সাইটোক্রোম বি সাইটোক্রোম সি এর মাঝখানে দিয়ে একটা বের হবে, এই যে একটা এটিপি বের হচ্ছে। আর বলছিলাম কোথায় হবে, সাইটোক্রোম এ আর H এর মাঝখানে এটিপি বের হবে, এই যে এখান থেকে এটিপি বের হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম যে জিনিসটা পড়েছিলাম ওইটা অ্যাকচুয়ালি বেসিক জিনিস। আর এখন যেটা দেখতেছো এটা হচ্ছে পরীক্ষায় পড়ার জন্য, পরীক্ষায় এই জিনিসটা লাগবে। ঠিক আছে, এবং এখানে তাহলে কি হচ্ছে দেখো তো, এই জায়গাটার মধ্যে এই কাজটা হচ্ছে। এবং এটা দিয়ে অ্যাকচুয়ালি সবার শোষণটা হয়। ঠিক আছে, কারণ আমরা জানি সবার শোষণের মধ্যেই কিন্তু এই শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে, অবশোষণে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নাই, সেটা আমি দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, তো এই তাহলে এইভাবে করে কি অ্যাকচুয়ালি পানি তৈরি হচ্ছে। এখন এই জিনিসটা তোমাদেরকে আজকে এভাবে বুঝাইলাম, মানে এরপর এটা ডিটেলস আরো বোঝানো যাবে। ঠিক আছে, ডিটেলস আরো কিভাবে হচ্ছে সেটা আমি তোমাদেরকে যখন লবণ পরিশোধন করাবো আজকে, তখন দেখবো জিনিসটা একদমই ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আপাতত যতটুকু দেখালাম এতটুকু জিনিস মাস্ট। এবং সেখানে আমি তোমাদেরকে একবারে বলে দিছি, এই জারিত বিজারিত মনে না থাকলে খালি মনে রাখবা, জারিত এটা কি ছোট ওয়ার্ড, আর বিজারিত ওয়ার্ডটা কি বড় না। যেটার ওয়ার্ড ছোট সেটা নাম্বার হবে বড়, মানে Fe3+ হবে। আর যেটার ওয়ার্ড বড় সেটার নাম্বার হবে ছোট, মানে Fe2+। এভাবে মনে রাখতে পারো, বিজারিত ওয়ার্ড বড়, সো এটা হবে Fe2+। জারিত ভাইয়া ওয়ার্ডটা ছোট। ভাইয়া ফার্স্টটা থেকে আরেকবার একটু বলবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার একটু, এটা কি অরিত্র নাকি? না, না আমি ভাইয়া, আমি ওয়াসিফ। বুঝি না তো। আচ্ছা ওকে, তাহলে প্রথম থেকে যদি আবার একটু বলি, সেটা কি, যে NADH2 থেকে NADH2 হাইড্রোজেন আয়নটা ভেঙে যাচ্ছে, হাইড্রোজেন আয়নটা কি হচ্ছে, এই আমরা কিন্তু এটাকে যদি এভাবে মনে রাখতে না পারো তাহলে এভাবে মনে রাখা যায়, এটা হচ্ছে জারিত যদি হয়, তাহলে এটা কি বিজারিত, এটা জারিত, এটা বিজারিত। তার মানে বিজারিত বস্তু ছেড়ে দিয়ে, এই দেখ বিজারিত বস্তু কি হচ্ছে, ছেড়ে দিয়ে সবসময় জারিত হবে। এই যে এখানে দেখছিলাম বিজারিত বস্তু ছেড়ে দিয়ে জারিত হবে, এটাই মনে রাখো। তাহলে এইটা হচ্ছে বিজারিত বস্তু। বিজারিত বস্তু এখন বলতে পারি যে NADH2 তাহলে কি হবে, NADH2 হচ্ছে বিজারিত বস্তু। তাহলে এই NADH2 এটা বিজারিত, সো এটা হাইড্রোজেনটাকে ছেড়ে দিয়ে জারিত হবে, মানে NAD হবে। তার মানে জারিত কোনটা, জারিত হচ্ছে NAD। ঠিক আছে, আর তাহলে NADH2 তাহলে কি, বিজারিত। ঠিক আছে, মানে সে নিজে কি, বিজারিত মানে নিজে হচ্ছে জারক। ঠিক আছে, আর জারিত মানে কি, নিজে বিজারক, এটা আমরা জানি। তো NAD টা হচ্ছে এটা কি, বিজারিত। তাহলে এটা বিজারিত হচ্ছে কিভাবে, ছেড়ে দিয়ে বিজারিত হবে। সো হাইড্রোজেনটাকে ছেড়ে দিয়ে সে কি হচ্ছে, জারিত হচ্ছে। বিজারিত বস্তু ছেড়ে দিয়ে জারিত হচ্ছে, এবং সেই ছেড়ে দেওয়া জিনিস গ্রহণ করবে কে, বিজারিত বস্তু, মানে জারিত বস্তু। তাহলে জারিত বস্তু সেটা গ্রহণ করে বিজারিত হবে, আবার বিজারিত বস্তু সেটা ছেড়ে দিয়ে কি হচ্ছে, জারিত হচ্ছে। এবং সেই ছেড়ে দেওয়া জিনিসটা গ্রহণ করবে কে, আমরা জানি ছেড়ে দেওয়া জিনিস এটা গ্রহণ করে কে। তাহলে আমরা সিম্পলি জানি যে এখানে কি, যখন বিজারিত বস্তুটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে সেটা গ্রহণ করতেছে কে, জারিত বস্তু। তাহলে বিজারিত কি করবে, ছেড়ে দিবে, আর জারিত কি গ্রহণ করবে। তাহলে এই জিনিসটা এখানে মনে রাখো। তাহলে এখানে এটা ছিল বিজারিত, এবং সেটা ছেড়ে দিয়ে কি হচ্ছে, জারিত হচ্ছে। তাহলে এই যে জিনিসটা এটা আবার কি হচ্ছে, গ্রহণ করতেছে, গ্রহণ করে FADH2 হচ্ছে। তো FADH2 আবার কি, একইভাবে NADH2 ছেড়ে দিচ্ছে, মানে FAD হচ্ছে, এবং সেটা আবার কি কোএনজাইম কিউ গ্রহণ করতেছে, গ্রহণ করে কোএনজাইম QH2 হচ্ছে। এবং সেই H2 থেকে এই হাইড্রোজেন আয়নটা ছেড়ে দিচ্ছে, এবং হাইড্রোজেন আয়নটা ছাড়ার পরে এটা সাইটোক্রোম দিয়ে যেহেতু যাবে, সাইটোক্রোম দিয়ে একটা সমস্যা আছে, সাইটোক্রোম দিয়ে ইলেকট্রন ছাড়া কোনো কিছু যায় না। তো যেহেতু এটা ইলেকট্রন ছাড়া কোনো কিছু যায় না, তার মানে কি এটা হাইড্রোজেন আয়ন আকারে চলে যাবে একদম লাস্ট ধাপে, তাই না। এবং এখান থেকে ইলেকট্রন তৈরি হবে, এই হাইড্রোজেন আয়ন হয়ে যাওয়ার কারণে এই ইলেকট্রনটা আবার কি সাইটোক্রোম দিয়ে পাস করবে।
সাইটোক্রোমটা কিভাবে আছে আমরা জানি, বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, বেশি অ্যাডাল্ট। সো সাইটোক্রোম বি, সি, এ3। তাহলে এটাকে আমরা চিন্তা করব জারিত বিজারিত দিয়ে। তাহলে এটা কি করবে, ইলেকট্রনটা এখানে ছেড়ে দিছে, তাই এই ইলেকট্রনটাকে গ্রহণ করবে কে, জারিত বস্তু। ইলেকট্রনটাকে গ্রহণ করে, জারিত বস্তু গ্রহণ করে বিজারিত হবে, আর বিজারিত বস্তু ছেড়ে দিয়ে কি হবে, জারিত হচ্ছে। আবার সেই জিনিসটাকে গ্রহণ করতেছে কে, জারিত বস্তু। জারিত বস্তু গ্রহণ করে বিজারিত হচ্ছে, সেই বিজারিত বস্তু আবার কি ছেড়ে দিয়ে কি হচ্ছে, বিজারিত বস্তু ছেড়ে দিয়ে জারিত হচ্ছে, এবং সেটা গ্রহণ করতেছে কে, আবার জারিত বস্তু। তো এটাই খালি মনে রাখতে হবে, তোমার এই জিনিসটা মনে রাখতে পারো যে কে গ্রহণ করতেছে কে ছাড়তেছে, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে এই যে ছবিটা এভাবে করতে 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 লাস্টে দেখলাম যে আমরা জানি বিজারিত বস্তু কি করে, ছেড়ে দেয়। তো দেখো বিজারিত বস্তু এই যে সেই ছেড়ে দিল, সেই যে ইলেকট্রনটা ছেড়ে দিল বিজারিত বস্তু, এবং বিজারিত বস্তু সেই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে সেটার সাথে এই যে আয়ন, এই আয়ন এবং হচ্ছে এই যে অক্সিজেন, তিনটা মিলে কি তৈরি করে ফেললো, পানি তৈরি করে ফেললো। তো এইভাবে করে হচ্ছে আমরা এই ছবিটা মনে রাখতে পারি। ফিগারটা ঠিক আছে? এক লাইনে আর্ট করতে হবে তোমরা ফিগারটা। এক লাইন আঁকতে পারলে ভালো, আর কি একটু ছোট ছোট করে এক লাইন আঁকতে পারলে ভালো। ঠিক আছে, এক লাইনে আঁকার চেষ্টা করো, মানে একটু ছোট ছোট করলে তোমাদের ক্ষেত্রে আর সমস্যা হবে না। আমি তো বোঝানোর জন্য, দেখো আমাদের বড় বড় হয়ে যাচ্ছে। তোমরা যখন চাবা এটা ইচ্ছা করলে এক লাইন আঁকা সম্ভব। ঠিক আছে, তোমরা পারবা এক লাইন এটা আঁকতে পারবা। ঠিক আছে, যাদের হাতের লেখা বড় তারাও পারবা, খালি এই যে গ্যাপ গুলো একটু ছোট করে দিবা, তাহলেই হবে। ঠিক আছে, যা যা দেখালাম এখান থেকে এরকম ভাবে ছবিটা দেখাতে হবে, এবং সুন্দর মতো পানিটা কিভাবে বের হচ্ছে এটা দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার একটা ট্রিক্স বলি। এটা ট্রিক্স কি, ট্রিক্স হচ্ছে এখন যদি মনে করে বুঝতেছো না, ঠিক আছে, বা ভুলে গেছো, তাহলে কি করবা, ভুলে গেছো ছবিটা আঁকতে, তাহলে কি করবা, তাহলে খালি মনে রাখবা এনএডি সবসময় নিচে হবে, আর এটা হচ্ছে এনএডি হচ্ছে উপরে হবে। খালি মনে রাখো একটা জিনিস, এনএডি হচ্ছে বিজারিত। ঠিক আছে, এটা যদি মনে রাখো তাহলে কোনো ঝামেলা নেই। বিজারিত জারিত, ঠিক আছে, বিজারিত জারিত, দেখছো, বিজারিত জারিত বিজারিত এভাবে হচ্ছে। আর চিত্র সময় দেখো সবসময় ডাইমেনশন গুলা, মানে ছবির যে ডিরেকশন গুলা একই দিকে হবে। প্রথম যদি দুইটাই উপরে যায় তাহলে পরের দুইটাই যাবে নিচে, তারপরে দুইটাই যাবে উপরে, তারপরে দুইটা নিচে, তারপরে দুইটা উপরে, তারপরে দুইটা নিচে, তারপরটা উপরে। দেখছো, এবং আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করে দেখতে পারো, সেটা হচ্ছে দেখো যে আমি কি বলছিলাম, এটা বিজারিত বস্তু না, হ্যাঁ, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো, বিজারিত বস্তু হবে বামে। এটা যদি মনে রাখো তাহলে আরো সোজা। বিজারিত বস্তু হবে সবসময় বাম দিকে। দেখো তো বিজারিত কে কে, আগে সেটা আইডেন্টিফাই করি। বিজারিত কে, এটা বিজারিত, তাই না, এটা বিজারিত, এটা বিজারিত, এটা বিজারিত, এটা বিজারিত, এটা বিজারিত। দেখো বিজারিত বস্তু সবসময় ডিরেকশনের বাম দিকে থাকে। বিজারিত বস্তু বামে, বিজারিত বস্তু বামে। এই দেখো বিজারিত বস্তু বামে, বিজারিত বস্তু বামে, বিজারিত বস্তু বামে, বিজারিত বস্তু বামে, বিজারিত বস্তু বামে। এটা একটা ট্রিক্স যে বিজারিত বস্তু সবসময় কোন দিকে হবে, বাম দিকের ডিরেকশনে হবে। এভরি টাইম বিজারিত বস্তু বাম দিকের ডিরেকশনে হবে। এটা যদি মনে রাখো তাহলে ডিরেকশন হবে। হ্যাঁ হ্যাঁ, ডান দিক না, জি ভাই, ডান দিকে তো মনে হচ্ছে, এটা বাম ও দিকে। সরি সরি সরি, ডান দিকে, ভুলে বাম দিকে বলছি, ডান দিকে। ঠিক আছে, হ্যাঁ, বিজারিত বস্তু সবসময় কি হবে, ডান দিকে হবে। ঠিক আছে, বিজারিত হবে হচ্ছে ডান দিকে, আর তাহলে জারিত হবে হচ্ছে বাম দিকে, এটা মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা এটা অ্যাকচুয়ালি ছবিটা এই না, আমি ঠিকই বলছি, বিজারিত বাম দিকে, অ্যাকচুয়ালি তোমাদের ছবিতে উল্টা দেখাচ্ছে। ঠিক আছে, বিজারিত বাম দিকে, অ্যাকচুয়ালি ছবিটা তো এইভাবে হবে, তাই না, এইভাবে হবে ছবিটা, বুঝছো, বিজারিত বামে, বিজারিত বামে, এই হয় বামে, বুঝছো, ঠিকই বলছি আমি, বুঝতে পারছো, ছবিটার জন্য তোমাদের মনে হচ্ছে এরকম। আমরা মানে ডান দিয়ে মনে বিজারিত রাখবো, বামে বাম বলতে দিয়ে আবার আমরা যদি তো উল্টো করে ফেলি, ছবিটা অ্যাকচুয়ালি হবে কি এইভাবে, আমার চিন্তা করলে ছবিটা হবে এইভাবে সোজা, তাই না, তো বিজারিত হবে বাম দিকে, আমরা ওইভাবে চিন্তা করছি, বিজারিত বাম দিকে, বামে। ঠিক আছে, এই জন্য আমি এইভাবে বলছি। হ্যাঁ, তোমরা যেভাবে মনে রাখতে পারো আর কি। তা আমার কাছে হচ্ছে ছবিটা সোজা যেহেতু, তো এইভাবে করে ধরলে ছবিটা সবগুলো বাম দিকে চলে আসে। তো বিজারিত বামে, বফর বিজারিত, বফর বামে, এভাবে করে আমরা মনে রাখতে পারি। তো এইভাবে করে যদি ছবিটা আঁকতে পারি তাহলে এখন সমস্যা নেই। দেখো এখন বাসায় অবশ্যই ছবিটা একবার প্র্যাকটিস করবো, আশা করি কোনো সমস্যা হবে না। এখন বলো, কারো কোনো কোশ্চেন আছে এখানে, বা বুঝতে অসুবিধা হয়েছে, এরকম কোনো কিছু আছে? ডিটেলস লিখতে হবে না, জাস্ট ছবিটা আঁকবা, জাস্ট ছবিটা আঁকবা। পরীক্ষা দিতে আসি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বর্ণনা করো। তুমি তো অ্যাকচুয়ালি জানো যেখানে কি হচ্ছে, তুমি তো এটা লিখতেই পারবা, এই ছবিটা বুঝতে পারছে সে লিখতে পারবে এটা। হ্যাঁ, বর্ণনাটা, হ্যাঁ হ্যাঁ, মানে এটা ব্যাখ্যাটা তুমি জাস্ট ছোট করে দিবা, আর তুমি ছবিটা এঁকে দিবা, শেষ। ছবিটা আঁকলে মার্ক পুরোপুরি পাবা। এটাই আচ্ছা একটা ভাইয়া, teacher ছবিটা চায়। কি এক লাইনে না সেকেন্ড লাইনে গেলে সমস্যা হবে? ওই যে একটু আগে বললাম যে ছবিটা এক লাইনে আঁকা ভালো,
ঠিক আছে? যদি 2 লাইন আঁকতে না পারো তাহলে যেটা করবে, 1 লাইন আঁকতে যদি না পারো তাহলে যেটা করবা, এই সাইটোক্রোমের আগ পর্যন্ত 1 লাইন আঁকবা আর সাইটোক্রোমটাকে আলাদা লাইনে দেখাবা যদি না পারো সেক্ষেত্রে। ঠিক আছে? তবে 1 লাইন আঁকা ভালো, টিচারদের মানে ইজিলি একবারে চোখে পড়ে, নাহলে টিচারদের আবার খুঁজে বের করতে হয়। ঠিক আছে? ও এটা ভালো। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? না। এই কারো কোনো কোশ্চেন আছে? কেউ কোনো না, কথা নাই। বলতেছে না কেন? ইমন বুঝতে পারছো? অরিত্র বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, কোনো কোশ্চেন নাই তো? আচ্ছা, ধরে নিলাম যে তোমাদের কোনো কোশ্চেন এখানে নাই। তাহলে এটা কিন্তু সুন্দর মতো পরীক্ষায় আঁকা শিখতে হবে, এবং এটা যদি ভুল হয় তাহলে একটা মায়েরও কিন্তু মাটিতে পড়বে না, সবগুলা পড়বে পিঠের উপরে। ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, আচ্ছা এটা তো তোমাদেরকে দেখালাম। তাহলে আমরা এখান থেকে তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম। এখন তাহলে এটা হচ্ছে আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে যে পানিটা তৈরি হচ্ছে, পরীক্ষা আসতে পারে, পানিটা তাহলে কোন ধাপে তৈরি হচ্ছে? প্রান্তীয় শ্বসনে তৈরি হচ্ছে। প্রান্তীয় শ্বসন কেন? ওই যে বললাম, শ্বসনের 4 নাম্বার ধাপ হচ্ছে কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তার মধ্যে সর্বশেষ ধাপের নাম হচ্ছে কি? তার মধ্যে সর্বশেষ ধাপের নাম হচ্ছে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তার মধ্যে সর্বশেষ ধাপ হচ্ছে এই যে সাইটোক্রোম H3। তো এই জন্য এটার নাম হচ্ছে প্রান্তীয় শ্বসন। এটা মনে রাখা লাগবে। তো যাই হোক, আমরা এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে জানলাম, এবং আমি তোমাদেরকে আগের ক্লাসে দেখাইছিলাম যে কতগুলো ইলেকট্রন তৈরি হয়। ঠিক আছে? এটা আমরা জানি, তো এটা আমি আর এখন আপাতত দেখাবো না। আমরা দেখাইছিলাম যেখানে টোটাল 38টা এটিপি তৈরি হয়েছিল, তাই না? আমাদের এই ছবি সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এর কর্মদক্ষতা সম্পর্কে। ঠিক আছে? কর্মদক্ষতা, ফিজিক্সের কর্মদক্ষতা আমরা পড়ছিলাম এটা দিয়ে, তাই না? কর্মদক্ষতা আমরা ফিজিক্সে পড়ি কি দিয়ে? কর্মদক্ষতা, এটা আমরা ফিজিক্সে পড়ি, তাই না? কর্মদক্ষতা ফিজিক্সে পড়ছি, এবং এটা সেটা কি দিয়ে প্রকাশ করা হয়? আমরা জানি এটা দিয়ে প্রকাশ করা হয়, তাই না? ফিজিক্সে। আচ্ছা, তো কর্মদক্ষতা বলতে আমরা অ্যাকচুয়ালি ফিজিক্সের কর্মদক্ষতা বলতে বুঝি হচ্ছে কি পাবো বাই কি দিচ্ছি, মানে আউটপুট বাই ইনপুট, তাই না? আউটপুট বাই ইনপুট, এটা হচ্ছে আমরা দেখি। আমরা কার্নোর ইঞ্জিন পড়ছি এবং প্রত্যেকটা জায়গায় দেখছিলাম, এবং আমরা এই কর্মদক্ষতা বলতেই একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে কখনোই কোনো কিছু কর্মদক্ষতা 100% হইতে পারবে না, মানে কোনো না কোনো মানে সিস্টেম লস আছে, তাই না? 100% হওয়া কষ্টসাধ্য বা হয় না। ঠিক আছে? তো নর্মালি আমরা জানি যে কর্মদক্ষতা বলতে বুঝতেছি আমরা এখানে একটা রেশিওটা বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একইভাবে এই যে শ্বসনটা পড়লাম, এই শ্বসনের তো একটা কর্মদক্ষতা আছে, তাই না? মানে একটা ইটা আছে, এবং সেটা বের করার জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে কর্মদক্ষতা বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে পাচ্ছি কি, মানে কি পাচ্ছি, ঠিক আছে, ডিভাইডেড বাই কি পাওয়ার কথা ছিল। এটা মনে রাখবো, এটা হচ্ছে একদম বাংলা কথা, পাওয়ার কথা ছিল। মানে আমরা কর্মদক্ষতা বলতে, শ্বসনের কর্মদক্ষতা বলতে যেটা বলতেছি যে আমরা কি পাচ্ছি এবং আমাদের অ্যাকচুয়ালি কি পাওয়ার কথা ছিল। ঠিক আছে? এটার উপর ভিত্তি করে আমরা অ্যাকচুয়ালি কর্মদক্ষতা বের করতে পারি। ঠিক আছে? এখন এটা কিভাবে বের করতে পারি? তো দেখো, আমরা মূলত জানি যে এখানে আমরা জানি যে এই শক্তির মাধ্যমে লাস্টে কি হচ্ছে, আমরা জানি যে এখানে অ্যাকচুয়ালি তৈরি করছে কি গ্লুকোজ, তাই না? গ্লুকোজ তৈরি করছে, আমরা দেখছিলাম সালোক সংশ্লেষণে যে C6H12O6 এই গ্লুকোজ তৈরি করতেছে। তো আমরা জানি যে 1 মোল, ঠিক আছে, গ্লুকোজ, ঠিক আছে, এটা যদি হয় এই 1 মোল গ্লুকোজ থেকে নরমালি 686 কিলো ক্যালোরি, ঠিক আছে, শক্তি আমরা নরমালি পেয়ে থাকি। তাহলে 1 মোল গ্লুকোজ থেকে 686 কিলো ক্যালোরি আমরা কি শক্তি পেয়ে থাকি। ঠিক আছে? তো এখানে এই 1 মোল গ্লুকোজ, ঠিক আছে, এটা নরমালি আমরা কি বলছি, একটা মোল গ্লুকোজ, সেখান থেকে আমরা এত কিলো ক্যালোরি পাচ্ছি। তাহলে আমরা যদি এভাবে ধরি যে এখানে এই যে 1 মোল গ্লুকোজ এটা তৈরি করতে অ্যাকচুয়ালি কতগুলো এটিপি লাগতেছে, আমরা জানি যে 38 এটিপি লাগতেছে। ঠিক আছে? তাহলে 1 মোল গ্লুকোজ থেকে আমরা 686 কিলো ক্যালোরি পাই, এবং সেই 1 মোল গ্লুকোজ তৈরি করতে আমাদের লাগতেছে হচ্ছে 38 এটিপি শক্তি। তাহলে এই 38 এটিপি শক্তি, এটা থেকে একটা যে মনে রাখতে হবে যে নরমালি আমরা ধারণা করে নেই বা এটা আসলে পরীক্ষালব্ধ ভাবে আসছে, সেটা হচ্ছে একটা এটিপি থেকে নরমালি আমরা যে শক্তিটা পাই একটা এটিপি থেকে, সেটা হচ্ছে 10 কিলো ক্যালোরির সমান। ঠিক আছে? 10 কিলো ক্যালোরির সমান একটা এটিপি থেকে আমরা 10 কিলো ক্যালোরি সমান শক্তি পাই। তাহলে 38টা এটিপি থেকে আমরা কত কিলো ক্যালোরি শক্তি পাই? 38 ইন্টু 10 মানে 380 কিলো ক্যালোরি শক্তি, তাই না? 380 কিলো ক্যালোরি শক্তি পাই। তাহলে এবার যদি আসি কর্মদক্ষতায় যদি আসি, তাহলে দেখো তো
আমাদের শক্তি 1 মোল গ্লুকোজ থেকে শক্তি পাওয়ার কথা ছিল হচ্ছে 686 কিলো ক্যালোরি, তাই না? কিন্তু সেখানে আমরা 38টা এটিপি দিয়ে আমরা শক্তি পাচ্ছি কতখানি 380 কিলো ক্যালোরি, তাই না? তো দেখো আমরা অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল এটা, তাই না? কিন্তু পাইছি কোনটা? এটা। তাহলে পাচ্ছি কোনটা? 380। পাওয়ার কথা ছিল কোনটা? 686। এবং এটাকে আমরা জানি যে 100% দিয়ে আমরা গুণ করে ফেলি, তাই না? 100% বের করে ফেলি এবং এটার একটা মান আসে, এটা মানটা হচ্ছে আমি মুখস্থই বলি, মানটা হচ্ছে 55.4% হয়। এটা মুখস্থ রাখতে পারো। এটা মানটা হচ্ছে 55.5 মানে 4%, ঠিক আছে? তার মানে কি দেখো তো, শ্বসনের কর্মদক্ষতা হচ্ছে কত? 55.4%। তার মানে দেখো বাকি যে 45% আছে, এই বাকি 45% তাহলে কি হচ্ছে? আমাদের সিস্টেম লস, বা আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি খরচ হয়ে যাচ্ছে, যেটা আমরা পাচ্ছি না, ঠিক আছে? তার মানে যদি বলা হয় শ্বসনের কর্মদক্ষতা বের করে দেখাও, তাহলে শ্বসনের কর্মদক্ষতা কিভাবে বের করবো? যে পাচ্ছি হচ্ছে 380, কিভাবে পাচ্ছি? এই যে 38 থেকে 10 কিলো ক্যালোরি শক্তি হচ্ছে, তার মানে টোটাল হচ্ছে কি 38 ইন্টু 10 মানে 380 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। কিন্তু আমরা জানি 1 মোল গ্লুকোজ থেকে আমরা পাই কতখানি? 686 কিলো ক্যালোরি। তাহলে এই 680 কিলো ক্যালোরি আমাদের পাওয়ার কথা ছিল, আর পাচ্ছি হচ্ছে 380। তাহলে এটার সাথে যদি গুণ করে দিই 100, তাহলে আমরা কি একটা মান পাচ্ছি, যেটা হচ্ছে 55.4। মানে 55.4 হচ্ছে তার কর্মদক্ষতা, এবং সেখান থেকে ব্যয় হচ্ছে কতখানি? বাকি যে 45% আছে, ঠিক আছে? মানে ওই তো ওই 44.6 আর কি, ওইটা, ঠিক আছে? ওইটা তাহলে হচ্ছে কি আমাদের ব্যয় হচ্ছে। তাহলে এটাই হচ্ছে শ্বসনের কর্মদক্ষতা। তো এটা মনে রাখা লাগবে, ঠিক আছে? তো এইসব ছোট ছোট টপিক। হ্যাঁ, 1 মিনিটেরও কম আছে। আচ্ছা, তাহলে কি আমি আরেকটা লিঙ্ক দিব, ঠিক আছে? আজকে এটা লাস্ট লিঙ্ক, ঠিক আছে?